দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এবং সেটি 41.8 ডিগ্রি সেলসিয়াস। ওদিকে তাপপ্রবাহের কারণে পুড়ছে রাজধানী ঢাকা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের মতো প্রধান শহরগুলো। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। হাসপাতালগুলোতেও বাড়ছে ডায়রিয়া আর নিউমোনিয়াতে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় টানা 3 দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বোচ্চ এই তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না, পুড়ছে ফসলের মাঠ। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, খুব কঠিন হয়ে যাচ্ছে। আর দিন ইনকাম করে খাতে পারছি না। বৃষ্টি না হওয়ার আগ পর্যন্ত এই ধরনের তাপমাত্রা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৈশাখের খরতাপে পুড়ছে যশোর। সূর্যের দাপটে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। শ্রমজীবীদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। আসলে এত পরিমাণ গরম যা বাহির হওয়া যাচ্ছে না। কুমিল্লায় গরমের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। অসুস্থ হচ্ছেন বয়স্করাও। গরমের থেকে এরকম হয়েছে, আর কাঁঠাল খাইছিলাম, ওষুধ খাওয়ার পরে কমে না দেখে এখন নিয়ে আসলাম। বাইরে জ্বর ওঠার পর একটা নাতি পরীক্ষা দিয়েছে, তো রক্তের মধ্যে নাকি ইনফেকশন পাইছে। জেলায় গত 2 দিনে গরমে ডায়রিয়া ও নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে 335 জন শিশু 17টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। কম্পারেটিভলি অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় রাখতে হবে, দীর্ঘক্ষণ রোদে থাকা উচিত না এবং অতিরিক্ত পানি পান করতে হবে। খেলাধুলা না করে, বিশেষ করে দুপুর বেলাটাতে, সকালের পরে দুপুর থেকে বিকাল পর্যন্ত এই সময়টাতে ঘরে রাখার চেষ্টা করবেন। ফরিদপুরে প্রখর রোদের কারণে মানুষ বাইরে বের হচ্ছে না। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে রয়েছে। অনেক বাড়ছে, কথা বুঝতে চাঁপাইনবাবগঞ্জে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। জেলা কৃষি বিভাগ জানায়, তাপদাহ দীর্ঘস্থায়ী হলে আমবাগানে সেচ দিতে হবে। তাপমাত্রা পড়ছে, মনে হচ্ছে যে থাকা প্রচুর অসম্ভব, অতিষ্ঠ হয়ে গেছে শরীর, এত ঘাম আর গরম। বগুড়ায় তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রখর রোদে বিশেষ করে ভাটা শ্রমিক, রিক্সা শ্রমিক ও মৌসুমের ধান কাটা মারাই শ্রমিকরা পড়েছেন বেকায়দায়। রোদ তো অনেক রোদে কুলান যায় না। 10 মিনিট 20 মিনিট এখানে চেষ্টা যায় না, কাজ করা খুবই মুশকিল। মানিকগঞ্জে তীব্র গরমে রাস্তাঘাট ফাঁকা। গরম থেকে বাঁচতে কেউ কেউ ছুটছেন শরবত আর ডাবের দোকানে। 120 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম বেশি। গরমের ভিতরে দাঁড়ায় থাকতে পারি না, প্রচুর গরম। মৌলভীবাজারে গত 3 দিন ধরে তাপমাত্রা রয়েছে 37 থেকে 38 ডিগ্রিতে। শ্রমজীবীরা, বিশেষ করে চা শ্রমিকরা পড়েছেন বিপাকে। শুকায় যায়, সব সময় খালি পানি খাইতে মন করে। গরমে তো মনে করেন যে গাড়ি চালাতে অবশ্যই কষ্ট হয়। এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন, এমন তাপমাত্রা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে। হাসিবা আলী বর্ণা, 71। আবহাওয়ার আরও খবর আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এম এ মামুন। মামুন, যে তথ্য এবং ছবিতে আপনার প্রতিবেদন আমরা দেখলাম এবং সেখানে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গাতে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনের কি ছবিটা আছে এই মুহূর্তে? হাসপাতালগুলোর খবরও বলবেন এবং বৃষ্টির কোনো সম্ভাবনা কি আবহাওয়া অফিস বলেছে? রাকিব, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে পারছি, কারণ যে তাপদাহ চলছে তাতে বাইরে বের হওয়া কঠিন। এর ভিতরেও আমরা সংবাদকর্মীরা কাজ করছি, কারণ আপনি যেটা বললেন যে হাসপাতালের অবস্থা কি, বৃষ্টি কি অবস্থা। আবহাওয়া দপ্তর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলতে পারছে না। এই কারণেই বলতে পারছে না যে তাদের হাতে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী তারা বলছে যে উত্তরাঞ্চল এবং দেশের মধ্যভাগে 13 তারিখের দিকে একটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই বৃষ্টিটা কিন্তু চুয়াডাঙ্গা অঞ্চলে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে চুয়াডাঙ্গাতে আজকে একটু বাতাস আছে বলেই 2 ডিগ্রি কম হয়েছে আর কি। 2 ডিগ্রি কম হয়েছে, এই কারণেই আজকে আপনার 41.8 ডিগ্রি সেলসিয়াস আপনার এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর যদি এই তাপমাত্রা অব্যাহত থাকে, যেটা কৃষি বিভাগ বলছে যে ফসলের কিন্তু ক্ষতি হবে এবং আগামীতে আমাদের যে আমন, অর্থাৎ রোপা আমন, আউশ আমন যেটা বলা হয়, সেটা প্রায় 40,000 হেক্টর রোপা আমনের পাতু দেওয়া আছে মাঠে মাঠে কৃষকদের। এটা কিন্তু নষ্ট হচ্ছে, আর এই নষ্ট হওয়ার কারণেই এরা কিন্তু বিপদে পড়বে। তো তারা সেচ দিচ্ছে, কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছে সেচ দিয়ে যেন সেটাকে ভালো যত্ন করে। তাহলে 20শে মে অথবা 22শে মে থেকে শুরু হবে কিন্তু রোপা আউশ আমন, যেটা
সেটা আপনার রোপণ করার কাজ। এক্ষেত্রে বৃষ্টির খুবই প্রয়োজন। চুয়াডাঙ্গা জেলা ফসলের মাঠ পুড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার বর্তমানে যে আম আছে সেই আম কিন্তু এই আটির আমগুলো ভাঙার একটা যে সময় দেওয়া হচ্ছে, বেঁধে দেওয়া হয়েছে, সেটা আজকে থেকে শুরু হয়েছে। কেউ কেউ গত 15 তারিখ থেকে, আগামী 15 তারিখ থেকে ভাঙবে। কিন্তু অন্যান্য যে আম আছে সেই আমগুলো কিন্তু নষ্ট হওয়া হচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে। এতে করে আম চাষিরা বা আম ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, অনেকে বাগান লিজ নিয়ে যারা আম তৈরি করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমাদের জনজীবনে যে বিপর্যয় দিকে নেমে এসেছে সেটা হচ্ছে সকাল থেকে একটু রোদের তীব্রতা বাড়তে থাকে এবং তীব্রতর থেকে তীব্রতর যে, এতে করে বাসের শ্রমিক, হেল্পার, ড্রাইভার তারা গাড়ি চালাতে কষ্ট পাচ্ছে। এছাড়া যারা নির্মাণ শ্রমিক, মাঠে যারা কাজ করে সেই সব শ্রমিক, কলে কারখানায় সব শ্রমিকরাই, এবং বাড়িতেও যারা কাজ করে তারাও কষ্টে আছে। সব মিলিয়ে চুয়াডাঙ্গা এখন অগ্নিগর্ভ একটা অবস্থায়। চুয়াডাঙ্গা যেন একটা তাপচুল্লিতে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গার মানুষ চরম কষ্টে, বৃষ্টির প্রত্যাশায় আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুয়াডাঙ্গাতে বৃষ্টি দেয়, ফসল বাঁচবে, মানুষ বাঁচবে। আর একটা কথা জানতে চেয়েছিলেন, হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তারা কিন্তু হিমশিম খাচ্ছে। হাসপাতালে যারা আছে তারা এই চিকিৎসা থেকে। তাছাড়া এই সব মিলিয়ে আমাদের চুয়াডাঙ্গার বর্তমান পরিস্থিতি, আবহাওয়া দপ্তর যা বলছে, যদি বৃষ্টি না হয় আগামীতে, হয়তো আরো 1 সপ্তাহের ভিতরে বৃষ্টি না হয়, তাহলে আরো ক্ষতির সম্মুখীন হবে ফসল, আগাম বিশেষ করে গ্রীষ্মকালীন। বুঝতে পারছি, অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম এবং এমনভাবে আপনি বলছিলেন পুরো বিষয়টা আসলে স্পষ্ট হয়ে গেল। পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। এম এ মামুন আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন। এবার অন্যান্য প্রসঙ্গ, ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি হওয়ায় ভারতের মেঘালয় রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য প্রশাসন, যা চিঠির মাধ্যমে সিলেট জেলা প্রশাসককে নিশ্চিত করেছে মেঘালয় রাজ্য প্রশাসক। মেঘালয়ের এই জরুরি অবস্থার প্রভাব পড়েছে প্রতিবেশী এই বাংলাদেশেও, যে কারণে সিলেটের সীমান্তে নজরদারি আর টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আরও জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাত। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তেজনা ছড়িয়েছে ভারতের মেঘালয়ে। সেখানে রাজ্য প্রশাসন ঘোষণা করেছে জরুরি অবস্থা, জারি হয়েছে সরকারি পরিপত্র। প্রতিবেশী রাজ্যে এমন ঘোষণার পর সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল, বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। আমরা এই বর্ডার এলাকা, সীমান্ত এলাকায় সুরক্ষা রাখার জন্য সর্বাত্মক সচেষ্ট আছি এবং পুলিশের সাথে আমাদের যে সমন্বয়, এটা অত্যন্ত দৃঢ়। বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সীমান্তের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তে অপরাধ কমানোর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতিও রয়েছে। জনপ্রশাসনের মাধ্যমে, স্থানীয় যে জনপ্রশাসন আছে তাদের মাধ্যমে আমরা স্থানীয় জনগণকে আমরা জানিয়েছি যে এ ধরনের কোনো কিছু হওয়ার যাতে সুযোগ না থাকে, আমরা সেই ব্যাপারেই তৎপর আছি এবং আমাদের টহলগুলোও অত্যন্ত সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করছে। মেঘালয় রাজ্যে এমন পরিস্থিতির কারণে সিলেটের সীমান্ত গ্রামগুলোতে দেখা দিয়েছে উৎকণ্ঠা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এখন শুধু সীমান্তে নয়, সতর্ক থাকতে হবে জেলার প্রতিটি স্তরে। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবের বিষয়টা বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থানে থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়েছে, এবং তারা যদি নিরপেক্ষ অবস্থানে থাকতে পারে তাহলে এই বিষয়গুলো আমি মনে করি যে মোকাবেলা করা সম্ভব। সংশ্লিষ্টরা আরও মনে করছেন, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু সীমান্তে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার সংখ্যা রয়েছে। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। সিলেট সীমান্তের এখনকার আপডেটটা জানতে চাই, পরিস্থিতি জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম এবং সেখানে বাংলাদেশের সীমান্তে অবস্থা, নিরাপত্তা, পুরো বিষয়টা উঠে এসেছে। একটু বলবেন আসলে ভারত পাকিস্তানের যে সিজফায়ারটা নিশ্চিত হয়েছে, যুদ্ধবিরতি বা অস্ত্র সংবরণ সেটা নিশ্চিত হয়েছে, কিন্তু তারপরও সীমান্তে এত নজরদারি কেন? কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এখনকার পরিস্থিতি আমাদের একটু জানাবেন।
ধন্যবাদ রাকিব। আজকে আসলে সিলেটের আবহাওয়াটা যেমন শীতল, তেমনি কিন্তু এই মুহূর্তে সিলেট সীমান্তের পরিস্থিতি একদম শান্তশিষ্ট আসলে বলা যেতেই পারে। এবং এই মুহূর্তে আমি আজ সিলেটের ভোলাগঞ্জে, ঠিক মেঘালয় পাহাড়ের নিচে, অর্থাৎ আমাদের ওই সীমান্তের ওপারেই যে ভারতীয় যে মেঘালয় রাজ্য আছে, সেই রাজ্যে কিন্তু তাদের এখনো কারফিউ জারি চলছে। আপনি যেটা বলছিলেন যে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতা ইতিমধ্যে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তারপরেও কিন্তু এর প্রভাবটা আসলে মেঘালয়ে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তবে আমরা আমাদের ওই পারে যারা বিজিবি সদস্যরা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যেরকম নিরাপত্তা ছিল ঠিক সেইভাবেই কিন্তু কঠোর নিরাপত্তা আছে। তার কারণ হচ্ছে কি, যখনই আসলে আমাদের এই পার্শ্ববর্তী দেশটাতে অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যে যখনই কারফিউ জারি করা হয়েছে, তারপরেই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেননা এক শ্রেণীর লোক আছে, যখন দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি খারাপ হতে থাকে বা দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখনই কিন্তু স্মাগলিং বেড়ে যায়, পাশাপাশি চোরাচালান বেড়ে যায় এবং এটাকে সুযোগ নিয়ে কিন্তু রাজনৈতিক অস্থিরতাও কিন্তু বেড়ে যায়। তো সেই দিকে নজর রেখেই কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি যখনই কিন্তু ভারতের যুদ্ধ শুরু হয়েছে, অর্থাৎ মেঘালয়ের মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, সেজন্য কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং এই আতঙ্কের মধ্যে অনেকেই কিন্তু দেশ ত্যাগ করে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চাইবে। আপনি জানেন যে যখনই কোনো দেশের যুদ্ধ শুরু হয়, তখনই কিন্তু কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করে এবং নিরাপদ আশ্রয়ে মানুষ ছুটে আসতে চায়। সেজন্যই কিন্তু যাতে ভারতের কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তার কারণেই কিন্তু বিজিবি কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আমরা বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাহার আওতাধীন যে 3টি ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 28 বিজিবি, 19 বিজিবি এবং 48 বিজিবি। 19 বিজিবি এবং 48 বিজির অবস্থান হচ্ছে সিলেটের যে কয়েকটি সীমান্তবর্তী উপজেলা আছে, ওয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সেই সব এলাকায় তারা কঠোর নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি মেঘালয়ের পাশে আরেকটা বাংলাদেশের জেলা আছে সুনামগঞ্জ, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু সেটা হচ্ছে 28 বিজিবির আওতাধীন। সেই সব এলাকাতেও কিন্তু বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি আজকে আসলে এখানে আসার পর সীমান্তর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে আসলে বিভিন্ন স্থানে গোয়েন্দারা রয়েছেন, পাশাপাশি বিজিবির অনেক সদস্যরাও রয়েছেন। তারা আসলে পর্যবেক্ষণ করছেন যে ভারতের ওই পার থেকে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, আবার বাংলাদেশ থেকে কেউ যাতে ওই পাশে যেতে না পারে। আসলে বাংলাদেশের পরিস্থিতিটা একমাত্র শান্ত আছে এবং আপনি জানেন যে ভোলাগঞ্জের যে সাদা পাথর যে এলাকাটা, সেটা কিন্তু একটা পর্যটন সমৃদ্ধ এলাকা, পাশে কিন্তু ভারত সীমান্ত রয়েছে। তো সেখানেও আমরা এসে দেখেছি যে পর্যটকরাও কিন্তু সাদা পাথরে আসছেন, তারা সুন্দরভাবে সাদা পাথরে এসে পানিতে গোসল করে আবার সুন্দরভাবে তারা চলে যাচ্ছেন। অর্থাৎ বিজিবির কঠোর নজরদারি বাড়ালেও কিন্তু মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ছে না। পাশাপাশি ভারতে আমরা যেটা দেখেছি যে যদিও ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধবিরতির কথা বলেছেন, কিন্তু এখনো কিন্তু আমরা মেঘালয়ের রাজ্যে যে কারফিউ রয়েছে সেটা কিন্তু তারা এখনো উঠায়নি। কেননা তারা যখন কারফিউ জারি করেছিল, তারা সিলেট জেলা প্রশাসককে একটি চিঠির মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে তাদের এখানে কারফিউ জারি করা হয়েছে। তাদেরটা যে ক্যান্সেল করা হয়েছে এটা কিন্তু এখনো তারা জেলা প্রশাসককে তারা জানাননি। সেহেতু আমরা বলতে পারি যে ভারতের ওই পাশে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে বাংলাদেশ সীমান্ত যেটা রয়েছে সেটা কিন্তু এখনো নিরাপদ আছে। আমরা নিরাপত্তা বিশ্লেষকদের সাথে কথা বলেছিলাম। নিরাপত্তা বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যখনই একটা দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু নানান ধরনের সংখ্যা দেখা দিতে পারে। কেউ কিন্তু খারাপ উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সেটা যাতে কেউ না করতে পারে সেজন্য শুধু বিজিবি না, পুলিশ, র্যাব সহ অন্যান্য যে সকল সংস্থা রয়েছে তারাও কিন্তু একসাথে কাজ করতে হবে। কেননা সবাই যদি একসাথে কাজ না করে, তাহলে কিন্তু এমন কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করা কঠিন হবে। রাকিব, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। সিলেট থেকে বলছিলেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণায় সারা দেশের মতো কুমিল্লায় আনন্দ মিছিল করেছে ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শনিবার রাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট কান্দিরপাড়ের পূবালী চত্বর এলাকায় কর্মসূচি করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগানে জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আর ছাত্র সংগঠন। এ সময় বক্তৃতা করেন কুমিল্লা মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির মোসলেউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান সহ অনেকে। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোনা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, শনিবার রাত 12টায় পৌর শহরের কাটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সোহেলের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।
অন্যান্য মামলাগুলোতে আমরা পর্যায়ক্রমে তাকে গ্রেপ্তার দেখাবো এবং প্রয়োজনে তাকে আমরা রিমান্ডের আবেদন করব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরে জামাতের আনন্দ মিছিল আর সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের মাদ্রাসা মোড়ে মিছিল শেষে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, কেবল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেই চলবে না। শেখ হাসিনা সরকার থাকাকালীন যারা গণহত্যা চালিয়েছে বা গণহত্যা চালাতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। দেশে আর কোনো সরকারকে ভারতীয় প্রেসক্রিপশনে চলতে দেয়া যাবে না বলেও জানান তারা। ওদিকে নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় 2 গ্রুপের সংঘর্ষ আর 2 জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত 10:30টার দিকে উপজেলার চাঁচকোর শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে ঘটনা ঘটে। দলীয় এবং স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা এবং পৌর বিএনপি কমিটির স্থায়ী নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তার বক্তব্যের এক পর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা বিগত আন্দোলন সংগ্রামে কাউকে খুঁজে পায়নি। এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি নাজমুল করিম নজু। এক পর্যায়ে 2 গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সহ গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এই সময় 2 পক্ষের অন্তত 4 জন আহত হন বলে জানায় তারা। ওদিকে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, এই ঘটনা এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ায় চাঁদাবাজ বলে মিথ্যা অপপ্রচার এবং মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা আরজু মিয়া। তিনি তারাবো পৌরসভার 6 নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি জানান, আওয়ামী লীগের দোসর জুলহাস এবং সাদ্দাম 2016 সালে জোর করে ব্যবসায় পার্টনারশিপের নামে স্ট্যাম্পে চুক্তি করে, পরে ব্যাংক চেকের মাধ্যমে 58 লাখ টাকা নেয়। এখন সেই টাকা চাওয়ায় উল্টো তাকে কয়েকবার মারধর করে চাঁদাবাজ বলে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে। তাই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার ন্যায্য পাওনা ফেরতের দাবি জানান তিনি। আগামী বছর থেকে মাঠ পর্যায়ে লবণ চাষিদের কাছ থেকে সরকার সরাসরি ন্যায্য মূল্যে লবণ কিনবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত স্টক হোল্ডারদের সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, প্রয়োজন ছাড়া দেশে লবণ আমদানির অনুমতি দেওয়া হবে না। এছাড়াও মাঠ পর্যায়ে প্রকৃত লবণ চাষিরাই যেন জমি বরাদ্দ পায় সে ব্যাপারে সরকার কাজ করবে বলেও জানান সচিব। আমাদের ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য আমাদের কাছে পারমিশন চেয়েছে, আমরা এখনো দিই না। আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চাই সেটা তো আমরা দিব না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বৌদ্ধ পূর্ণিমা। বিহারগুলোতে চলছে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল এবং সমবেত প্রার্থনা। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে হয়েছে শোভাযাত্রা। চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল চট্টগ্রামের এনায়েত বাজার বৌদ্ধবিহারে চলছে বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা, অষ্টশীল, পঞ্চশীল ও সমবেত প্রার্থনা। অংশ নেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ নরনারীরা। সকাল 10টার দিকে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের হয় সুসজ্জিত শান্তি শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। আহার দিয়ে ধূপ দিয়ে পূজা করেন এবং প্রত্যেকেই আমরা বিহারে আসি। আমরা বিশেষত বুদ্ধ স্নানের আয়োজন করেছি এবং অন্যান্য সংগঠন শিশু শ্রেণীদেরকে নিয়ে কাজ করছে। সন্ধ্যার সময় অন্ধকার দূর করার জন্য আলো প্রজ্বলন করব, যে আলো বাইরের আলো না, জ্ঞানের আলো যাতে দীপ্তিমান হয়। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশ। এদিকে রাঙামাটিতে বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। বুদ্ধকুর বৌদ্ধবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী নর নারী, শিশু কিশোররা অংশগ্রহণ করেন।
বুদ্ধ পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে সমবেত বৌদ্ধ নরনারীরা দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিক্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন। খাগড়াছড়ির দীঘিনালা সাধনটিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এই দিনটিতে আমাদের ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত রয়েছে। সবাই ভালো থাকি, এই জগতের সকল প্রাণী যাতে সুখে থাকুক সেই জন্য আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করে থাকি। পরে সাধনাটিলা বনবিহারের হলরুমে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভগবান বুদ্ধের জীবন দর্শন হচ্ছে সাম্য, মৈত্রী, অহিংসা, সম্প্রীতি বন্ধনে সহাবস্থান করা। বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সংঘদান, অষ্টপরিষ্কার দান তথা বিহারে বীর হয়ে সবাই একত্রিত হয়ে আমরা বিশ্ব শান্তি মঙ্গল কামনা করব। বান্দরবনের বিহারে বিহারে চলছে প্রার্থনা, সোয়াইং দান, জলসিঞ্চন সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকাল থেকে আমরা স্নান করছি, ছয় রান্না করছি, তারপর বিকেলে আমরা হাজার প্রদীপ জ্বালাবো, তারপর বুদ্ধ নামে উৎসর্গ করব। প্রতি বছর বৈশাখী পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করেন বুদ্ধ পূর্ণিমা। হাসান আহমেদ, ৭১। বৌদ্ধ পূর্ণিমার আয়োজনের আরও আপডেট জানতে চাই। চট্টগ্রাম থেকে এনায়েত বাজার বৌদ্ধ মন্দিরে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রণবেশ, এনায়েত বাজার বৌদ্ধ মন্দিরের আপডেটটা তো জানাবেন, সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে, পাশাপাশি অন্যান্য যে বৌদ্ধ মন্দিরগুলো আছে সেখানে যারা আছেন, যে সমস্ত ভক্তরা পুণ্যার্থীরা আছেন, তারাই বা পুরো আয়োজন নিয়ে আসলে কি বলেছেন আপনাকে? আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা, এই উপলক্ষে চট্টগ্রামের যে কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির এনায়েত বাজারে, এখানে সকাল থেকে নানান আয়োজনে এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও বলা হয় এটাকে, এটি উদযাপিত হচ্ছে। যেহেতু বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এটি পালিত হয়, তাই অনেকে এটি বৈশাখী পূর্ণিমা বলে অভিহিত করে থাকেন। এটি আসলে বুদ্ধের যে স্মৃতি, অর্থাৎ একই তিথিতে জন্ম এবং বোধি লাভ, একই সাথে এই দিনে তিনি নশ্বর দেহ ত্যাগ করেছিলেন। ফলে এই স্মৃতি বিজড়িত এই মহান তিথিটি উদযাপন করছে এখানকার বৌদ্ধ সম্প্রদায়। প্রত্যেকটা এখানে যতগুলো বৌদ্ধ মন্দির বা প্যাগোডা রয়েছে, আজকে নানান ধর্মীয় উপাচারে এই দিনটি পালিত হচ্ছে। কিছুক্ষণ আগেও এখানে একটি বড় একটি র্যালি নগরীর বিভিন্ন রাস্তাগুলো প্রদক্ষিণ করেছে। পাশাপাশি এখানে সকাল থেকে আমরা দেখেছি বুদ্ধ স্নান, বুদ্ধ পূজা হয়েছে, বিভিন্ন উপাচারে অর্ঘ্য থালায় নিয়ে মানুষ। অনেকগুলো তথ্য আসলে জেনে নিলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে যখন যুক্ত হব আরও আপডেট আপনার কাছ থেকে পাবো। আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিল। গাজীপুরে বাঘ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর বাবা মা দুজনেই চাকুরির সুবাদে বাইরে ছিলেন এবং সেই সুযোগে স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বিল্লাল এই অপকর্ম করে। এ সময় বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে স্থানীয়দের জড়ো করেন ভুক্তভোগীর বাবা। পরে দরজা ভেঙে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে দেয়। একই দিন কাশিমপুরের বাগবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রইসউদ্দিন এবং মোহাম্মদ বেলাল নামে আরও দুজনকে আটক করে পুলিশ। সাভারের সরকারি পশু খাদ্য কারখানায় ডাকাতি হয়েছে। রোববার ভোরে পশু খাদ্য কারখানা TMR এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখন অবধি কাউকে আটক করা যায়নি। খাদ্য কারখানার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, ভোরে মুখোশ পরা অন্তত 20 থেকে 22 জন দেয়াল টপকিয়ে কারখানার ভেতরে যায়। পরে তারা সিসিটিভি ক্যামেরা, কেবল, তার, ব্যাটারি সহ প্রায় 9 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেয় তারা 2 আনসার সদস্যকে পিটিয়ে আহত করে। নিশ্চিন্তে গড়ি, নিরাপদ বাড়ি, এই স্লোগানে যশোরে অনুষ্ঠিত হয়েছে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা। দুপুরে শহরে একটি অভিজাত হোটেলে ঢালাই স্পেশাল সিমেন্টের কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢালাই স্পেশাল সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের DGM জিয়ারুল ইসলাম এবং AGM বিদ্যুৎ কুমার বণিক। কর্মশালায় জেলার 40 জন গৃহ নির্মাণকারীদের মাঝে স্থাপনার নির্মাণ সামগ্রী ব্যবহারের উপর গুরুত্বারোপ সহ ঢালাই স্পেশাল সিমেন্টের নানা দিক তুলে ধরা হয়। চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তাপাড়ে মানববন্ধন এবং চরবাসীদের সংলাপ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের
বুড়িরহাটের তিস্তা বাঁধের পাড়ে কর্মসূচিতে অংশ নেন চরের শত শত মানুষসহ চর উন্নয়ন কমিটির নেতারা। এ সময় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো নদী ভাঙন রোধ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের জীবনমান উন্নয়নে এই মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার দাবি জানান চরবাসীরা। তারা বলেন 2016 সাল থেকে তিস্তা পাড়ে মহাপরিকল্পনায় কাজ হওয়ার কথা থাকলেও কিছু হয়নি। তাই চর মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সমস্যা সমাধানে একটি সুস্থ পরিকল্পনার দাবি জানান তারা। এই জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর সহ 16টি নদ নদীর তীরে 4.5 শতাধিক চরাঞ্চলে প্রায় 5.5 লাখ মানুষ বাস করেন বলেও জানান তারা। ক্ষণস্থায়ী কাজ চাই না, আমরা স্থায়ীভাবে কাজ চাই, যেন নদীর দুই ধার যেন আর না ভাঙে। চায়নাও চাই না, ভারতও চাই না, আমরা চাই এই তিস্তা সহ কুড়িগ্রাম জেলা 16টি নদ নদীর মানুষকে জীবনমান বাঁচাতে। তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা জোরালোভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যেন একটি চর ব্যবস্থাপনার মাধ্যমে, একটি মন্ত্রণালয়ের মাধ্যমে চরের মানুষের সমস্ত সমস্যার সমাধানের একটি সুস্থ পরিকল্পনা গ্রহণ করা হয়। শিরোনামে বলছিলাম, চিরচেনা মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখন মৃতপ্রায়। যাত্রী এবং যানবাহন অনেকাংশে কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শত শত ব্যবসা প্রতিষ্ঠান। জীবিকা হারিয়ে অনেকেই কাটাচ্ছেন মানবেতর জীবন। তাদের অভিযোগ, পদ্মা সেতু চালুর সময় সরকার বিকল্প কর্মসংস্থান দেওয়ার কথা থাকলেও সেটিও পূরণ করেনি। তাই টিকে থাকার লড়াইয়ে তারা চান পদ্মার পাড়ে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হোক। মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেশের ব্যস্ততম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এখন ফাঁকা ময়দান, সড়কে নেই যানবাহনের সিরিয়াল। চিরচেনা ঘাট এখন মৃতপ্রায়। এই পারে আছে হাজারো হকার, যারা ভ্যানে করে বা মাথায় করে লঞ্চ ফেরিতে পেয়ারা, ডাব, আনারস, ডিম, ঝালমুড়ি সহ নানা পণ্য বিক্রি করেন। তারা বলছেন, লোক সমাগম না থাকায় এখন তাদের বেচাকেনা নেই বললেই চলে। আগে ভ্যান আসলে রাস্তায় 100, এখন 2-3টে ভ্যান আছে। খুবই কষ্ট, মানে এখন যারাই আছে তারা খুব কষ্ট মধ্যে আছে ভাই। এখন আমরা কি করে খাবো ভাই, কিভাবে চলবো ভাই, আপনি একটা বুদ্ধি দেন ভাই। এখন আমরা আছি, এখন আমাদের তো আসলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই, এখন আমাদের হয়তো বয়স হয়ে গেছে। একই কথা এখানে থাকা টং দোকানিদের। তারাও বলছেন, এই এলাকায় ঘাট নির্ভর বহু মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। অনেকে বদলেছেন পেশা, যারা এখনো আছেন তাদের বেচাকেনা একেবারেই কম। এ দিয়ে সংসার চলছে না। আগে আসলে 19টা ফেরি চলতো, মানুষজন তাও পার হয়ে হারে পারতো না। যে যাত্রী আসে তাতে চলা দুষ্কর। এখন মনে করেন যে আগে জায়গা মায় তো যেখানে 500-1000, এখানে সেখানে 200-300 টাকা হয় না। অন্য কোনো ব্যবসা অন্য জায়গা যা করার একটা চিন্তা ভাবনা নিতেছি। এই ব্যবসা করে আমাদের এই পাটুরিয়া ঘাটে এখানে বাঁচার মতো উপায় নাই। এদিকে এ সেক্টরে সরাসরি জড়িত রয়েছে কয়েকশো পরিবহন শ্রমিক, সঙ্গে রয়েছেন কয়েকশো লঞ্চ শ্রমিকও। তারাও পার করছেন অলস সময়। সরকারের কাছে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি তাদের। সরকার যদি নানামুখী প্রকল্পগুলো চালু করে, যেমন ইন্ডাস্ট্রিয়াল আপনার ইকোনমিক জোন করে, তাহলে হয়তো আগের মতো এই ঘাটটা আবার চাঞ্চল্য ফিরে আসতে পারে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, আগের তুলনায় ফেরিতে যানবাহন পারাপার সংখ্যা নেমেছে অর্ধেকে। এতে রাজস্ব আয় কমেছে 60%। 18 থেকে 20টা ফেরি আমরা চালাতাম। পরিক্রমায় এখন আমাদের ফেরি ট্রাফিকে 16টা আছে, কিন্তু গাড়ির সংখ্যা প্রায় 50% কমে গেছে। কমে যাওয়ার কারণে 16টা ফেরি আমরা বাই রোটেশনে প্রতিদিন করে 10টা বা 12টা ফেরি গাড়ির চাহিদার উপরে আমরা ট্রাফিকে যুক্ত রাখি এবং সেভাবে আমরা চালাচ্ছি। আর জেলা প্রশাসক জানান, সরকারিভাবে অনেক নারী পুরুষকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণ ও উপকরণ দিয়ে বিকল্প পেশায় পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। সরকারকে এই স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করে থাকি। আমরা আরও বিশেষভাবে কোনো ধরনের কোনো যদি ইকোনমিক অ্যাক্টিভিটির অপরচুনিটি থাকে, সেইগুলো আমরা সরকারকে জানাবো। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে পাটুরিয়া ঘাটে। আব্দুল আল মামুন, ৭১। তীব্র গরমে ঝাড়ুকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দিনের বেশিরভাগ সময় পৌরসভার সরবরাহ করা পানি থাকে না, ফলে গত 2 বছর ধরে দুর্ভোগে আছেন শহরের 2 ওয়ার্ডের 20,000 মানুষ। এরই মধ্যে পানির দাবিতে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভও করেছে গ্রাহকরা। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় পৌরসভার সরবরাহ করা পানি পাওয়া যায় না। গ্রীষ্মে এই সংকট আরও চূড়ান্ত হয়। শহরবাসী জানান, পানির সংকটে তাদের খাওয়া, গোসল, রান্নাবান্না অনিশ্চিত। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাই এর জন্য দায়ী। বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে, কোনো টাইমে পানি পায় না। সারাদিনে পানি থাকে না, রাত্র 12টা 1টার পরে পানি আসে। সেই পানি দিয়ে আমরা কি করব? পানির বিল মাস গেলে 620 টাকা পানির বিল নেই, সেটা একটাও কম হয় না। এর কারণটা কি? সময় মতো পানি না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভা ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সম্প্রতি চলতি মাস থেকে তারা পানির বিল বন্ধ করার ঘোষণাও দিয়েছেন। আমরা 1 বছর পর্যন্ত পানিতে এত কষ্ট করতে আসি, মানে করার মতন না। আমরা দুপুর হয় সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। মহিলারা কাজ করে সবসময় দিনের বেলা পানি লাগে, সব কাজেই মহিলাদের পানি ব্যবহার করা লাগে। 30 দিনের মধ্যে 25-26 দিন কিভাবে পানি থাকে না। এদিকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে এবং বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবে, যে আমরা এখন যেভাবে সরাসরি পানি দিচ্ছি ওটাকে তারা ট্রিটমেন্ট করে পানি সরবরাহ করবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক 8,500 জন। শরীফ আজাদ প্রীতম, 71। দিনাজপুরের সীমান্তবর্তী পুন্ডারভা নদীর 74.08 কিলোমিটারের খননের কাজ শেষের দিকে। এতে করে শুষ্ক মৌসুমে পানির দেখা মিলছে এই নদীতে। 1 থেকে 2.5 মিটার গভীরতায় নদীটি খনন করা হচ্ছে। এছাড়া মানুষের চলাচলের জন্য নদীর পাড় ঘিরে করা হচ্ছে ওয়াকওয়ে। 2026 সালের মধ্যে কাজটি শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদনে। দিনাজপুরের সীমান্তবর্তী নদী পূর্ণভাবার জীবন ফিরেছে। শুষ্ক মৌসুমে এখন পানির প্রবাহ থাকছে। চলছে মাছ ধরার ছোট ছোট নৌকা। প্রায় 80 কিলোমিটারের নদী পূর্ণভাবা, যা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। কিন্তু পলি জমে নদীটি তার নাব্য হারিয়েছিল। হারানো নাব্য ফেরাতে শুকিয়ে যাওয়া এই নদীর প্রায় 74 কিলোমিটার খনন করা হচ্ছে। জেলেরা বলছেন নদীতে এখন মাছ পাওয়া যায়, প্রচুর পরিমাণে থাকতেছে। এখন চাহিদা হিসাবে পানির অত সমস্যা নাই, চাহিদা পুরাটাই মানুষের মিলেছে। এখন যেইভাবে আছে নদীটা আমাদের সমতলে ভাবে পানি যেভাবে আছে এইভাবে থাকলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবং আগের থেকে এখন মাছও মানুষ প্রচুর পরিমাণে পাচ্ছে। এখানে মানুষ জীবিকা, যারা নদীর জীবিকা মাছ মারে খায়, তাদেরও কোনো সমস্যা নেই, তারাও মাছ মারে ভালো মতন চলতে পারতেছে। তারা আরও বলছেন নদী যত গভীর হবে মাছের যোগানও বাড়বে, আর কৃষিকাজেও নদীর পানি ব্যবহার করা যাবে। আর এলাকাবাসী বলছেন নদীর নাব্য যদি ঠিক থাকে তাহলে বর্ষায় বন্যা কিংবা জলাবদ্ধতার হাত থেকেও রেহাই মিলবে। এরকম ভাবে যদি থাকে পানি আবার নদী, তাহলে আমাদের আর কোনো এখানে চাহিদার প্রকাশ নাই। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় পূর্ণভবা নদীর কাঞ্চন ব্রিজের 2 পাশে ওয়াকওয়ে বানানো হবে। তবে নদীর নাব্য ধরে রাখতে হলে সারা বছরই খনন ব্যবস্থা চালু রাখতে হবে। এগুলো যেহেতু আপস্ট্রিমের নদী, বর্ষাকালে কিন্তু সিল্ট আসে উপর থেকে, কিছু কিছু ভাঙন আসে, এগুলো সিল্টেশন হয় এবং প্রতি বছরই এগুলো সংরক্ষণ ড্রেজিং করতে হবে। যদি আমরা সংরক্ষণ ড্রেজিং না করি তাহলে নদীগুলো আবার সে আগের অবস্থায় ফেরত যাবে। 2022 সাল থেকে পূর্ণভবা নদী খনন শুরু হয়। খনন কাজ শেষ হয়েছে প্রায় 70 কিলোমিটার, যা নদীর 93%। ফারদিন নীরব, 71।